নববধূ বাংলা পড়ে বিমান ছেড়ে খেলায় চড়ে বেঙ্গলি থার্ড ল্যাঙ্গুয়েজ, তাই তেমন ভালোবাসে না। জানি দাদা, আমার ছেলে বাংলাটা ঠিক আসে না। বাংলা আমার ভাষা নাকি, নেই কোনো চার্ম বেঙ্গলিতে। সহজ সরল এই কথাটা লজ্জা কিসে মেনে নিতে? ইংলিশ ভেরি ফ্যান্টাস্টিক। সারি সারি অমরেন সারি সারি ও মেরুদণ্ডী জীব ভাইরাস বাহিনী, স্বর্গ নরক তফাৎ যার ঈশ্বরকে চিবিয়ে খায়। আকাশে ভেঙে রক্ত ঝরে, তাতে কি বৃষ্টি আসে? স্বপ্নগুলো সব হাসপাতালে ব্যাক পাইপার আর চোলার সাথে। তোমার ভিতরে চুপ, বাইরে চুপ, জীবনের মতো চুপ। নগ্ন রাজা সোনবাঁধানো পথ ধরে শেষ যাত্রা। দীর্ঘদিনের পর আজ দৃষ্টি লাভ হয়েছে অন্ধদের। লজ্জিত নতমস্তক, তর্জনী সরেছে, মুখ খুলছে। সেই ভাষা আইন প্রত্যেক দিনই কিন্তু আমাদের আসাম সরকার কিন্তু ভাষা আইনকে লঙ্ঘন করছে। আপনারা লক্ষ্য করে দেখবেন যে আমাদের পত্র পত্রিকাগুলোতে প্রায় প্রত্যেক দিনই বলতে গেলে যুগ যুগান্তর থেকে চালিয়ে যেতে হচ্ছে। প্রাসঙ্গিক ক্রমে কবিগুরুর একটি উক্তি মনে হচ্ছে যে মাতৃভাষা মাতৃদৈত্য সম। কবিগুরুর শিক্ষার প্রসারের ক্ষেত্রে এই বক্তব্যটা রেখেছিলেন। অর্থাৎ একটি শিশু জন্মানোর পর প্রত্যেকটা জেলায় উচ্চশিক্ষা মোটামুটি কলেজ পর্যন্ত প্রাণ দিতে হবে, এ ব্যাপারে আমরা এখনো বলতে পারছি না। তাই আমার বক্তৃতা দীর্ঘ না করে আমি পুনরায় এই ভাষা আন্দোলনে যে সমস্ত বীর শহীদের আত্মবলিদান দিয়েছেন তাদের সবার প্রতি পুনরায় শ্রদ্ধা নিবেদন করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ নরেন্দ্রনাথ মহাশয়। সেই শিশুর শিক্ষিত শৈক্ষিক প্রসারের জন্য তার মাতৃভাষারও প্রয়োজন, এবং যখনই যেখানে পৃথিবীর যে কোনো জায়গায় মাতৃভাষার উপর আঘাত এসেছে সংগ্রামী জনগণ তা প্রতিহত করেছেন। আমরা প্রতিজ্ঞাবদ্ধ, প্রতিশ্রুতিবদ্ধ, মাতৃভাষার উপর আঘাত আসলে আমরা প্রতিহত করব। এই মাতৃভাষার প্রশ্নটা কেন আসলো? যদি আমরা ভারতবর্ষের ক্ষেত্রে বিবেচনা করি, সংবিধান অনুসারে আমাদের দেশ একটি ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক দেশ, যেখানে ধর্ম বর্ণ ভাষা নির্বিশেষে সকলের অধিকার সমান। সেই ক্ষেত্রে আসামের ক্ষেত্রে বরাক উপত্যকার বঙ্গবাসী জনসাধারণের বিরুদ্ধে এই যে ভাষা আগ্রাসনের চক্রান্ত সংবিধান বিরোধী, এবং সেই জায়গা থেকে আমাদের সংগ্রাম, আমাদের দাবি মেনে নিয়েই ভারতবর্ষে আইনটি প্রতিষ্ঠিত হয়েছিল যে বরাক উপত্যকার ক্ষেত্রে সরকারি ভাষা কিন্তু বাংলা ভাষাই থাকবে। কিন্তু এই রাজনৈতিক অভিসন্ধিমূলক কারণে বিভিন্ন সময় দেখা গেছে দিশপুরের সরকার সেই আইন লঙ্ঘন করছে, এবং এমন ভাবে লঙ্ঘন করার দিকে যাচ্ছে বা যায় যাতে ভাষা কেন আমাদের সাংস্কৃতিক, অর্থনৈতিক, রাজনৈতিক, এমনকি নাগরিকত্বের প্রশ্নেও যাতে আমাদের বিতাড়িত করা যায় সেই ব্যবস্থা করে নিতে যায়।
শুধুমাত্র রাজনৈতিক অভিসন্ধি নিয়ে এই যে বিমাতৃসুলভ আচরণ আমাদের, বিশেষ করে আমাদের উপত্যকার প্রতি, বঙ্গবাসী বাঙালি জনসাধারণের প্রতি, তা আমরা সবসময় তীব্র প্রতিবাদ করে এসেছি, প্রতিবাদ সাব্যস্ত থাকবে। যেখানে এই আইন অনুসারে অফিস আদালতে ব্যবসা বাণিজ্যের সর্বক্ষেত্রে অফিসিয়ালি বাংলা ভাষা ব্যবহার করার কথা, আপনারা লক্ষ্য করবেন বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায়, এমনকি অফিসিয়াল করেসপন্ডেন্সের ক্ষেত্রেও, এমনকি আদালতের সাধারণ নোটিশ, এই সমস্ত ক্ষেত্রেও অনেক সময় দেখা যায় অসমীয়া ভাষার প্রচলন করা হয়। শুধু এইটুকুই নয়, যদি আমাদের এখানের ভাষা বাংলা হয়, তাহলে আমাদের এখানে কর্মরত যারা চাকরিজীবী থাকবেন তাদের সকলকে বাংলা জানতে হবে। কিন্তু আমরা এটা লক্ষ্য করছি, বিশেষ করে আজ 5-7 বছর বা 10-12 বছর থেকে তার প্রবণতাটা মারাত্মকভাবে বাড়ছে। সে নিম্ন শ্রেণী হোক, মধ্য শ্রেণী হোক বা উচ্চ শ্রেণীর চাকরিজীবীর ক্ষেত্রেই হোক, যে এই স্থানীয় যুবক যুবতীদের বিতাড়িত করে ব্রহ্মপুত্র উপত্যকা থেকে যে আনয়ন করা হচ্ছে, কিন্তু তারা কিন্তু এখানের ভাষাটা জানেন না। এই কারণেই তো বাংলা ভাষা করা হয়েছিল, সরকারি কাজ কর্ম যাতে সুন্দরভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করা যায়, শিক্ষা যাতে সুষ্ঠুভাবে আমাদের শিশুরা পায়, সেই জন্য তো বাংলা ভাষাটাকে আইনি স্বীকৃতি দেওয়া হয়েছিল। কিন্তু দেখবেন অনেক ক্ষেত্রেই অসমীয়াকরণ করা হচ্ছে, এবং এই যে অসমীয়া চাকরিজীবী আহ্বান করা হচ্ছে আমাদের এখানে যুবকদের বিতাড়িত করে, সেটা কিন্তু আইনসঙ্গত নয়। এবং বিভিন্ন সময়ে দেখবেন নির্বাচনের সময় যে ভাষার মানুষ এখানে সংখ্যাধিক্য, সেই ভাষার মানুষের যে অধিকার, সেই কথা বলার যে অধিকার, পড়ালেখা করার যে অধিকার, সেই অধিকার থেকে কেন আমাদের বঞ্চিত করা। এবং বর্তমান সময়ে আমরা আরো এটা দেখতে পাচ্ছি যে ভাষা সংগ্রামের সঙ্গে সঙ্গে ভাষা থেকে আমাদেরকে অধিকার থেকে বঞ্চিত করার সঙ্গে সঙ্গে আরেকটা যেটা চলছে সেটা হলো আমাদেরকে রাজনৈতিকভাবে এবং অর্থনৈতিকভাবেও যাতে আমাদের বঞ্চিত করে দেওয়া যায়। আপনারা দেখেছেন যে কিছুদিন আগেও ডিমিনারেশনের নামে আমাদের এদিকে 2টো বিধানসভার সিট কমিয়ে দেওয়া হলো, যেখানে সংখ্যা দিক থেকে দেখা যায় যে সেই সংখ্যা থেকে বিচার করলে যেখানে বিধানসভার সিট বাড়া উচিত, সেখানে দেখা গেল যে 2টো সিট কমিয়ে দেওয়া হলো। সেই সঙ্গে সঙ্গে আমরা দেখেছি যে যত ধরনের পরীক্ষা যেগুলো হচ্ছে, তৃতীয় শ্রেণী জাতীয় সরকারের তৃতীয় এবং চতুর্থ বিভাগের যেগুলো পরীক্ষা যেগুলো হচ্ছে, সেই পরীক্ষাগুলো সেন্টারগুলো কেন্দ্রগুলো পর্যন্ত আমাদের অঞ্চল থেকে উঠিয়ে নেওয়া হচ্ছে। কিছুদিন আগে আপনারা দেখেছেন যে কিউটের নাম করে যে কলেজে যেগুলো ভর্তি ব্যবস্থা চলছে, সেই কিউটের নাম করে দেখা যাচ্ছে যে সেই ঢেকিয়াজুলি থেকে শুরু করে আপার আসামের বিভিন্ন জায়গাতে ছাত্রছাত্রীদের গিয়ে পরীক্ষা দিতে হবে। এবং কেউ যদি শিলচরে বা করিমগঞ্জে পড়তে চায়, সেই পড়ার সুযোগটা হচ্ছে না, অসুবিধা হচ্ছে, কষ্ট হচ্ছে। তার মানে কি, আজকে চেষ্টা চলছে সর্বাবস্থা যাতে আমাদের এই অঞ্চলটাকে যাতে একটা উপনিবেশে অর্ধেক সম্পূর্ণ উপনিবেশে পরিণত করে দেওয়া যায়। আমি খুব বেশি বলবো না, আরো কিছু বক্তা এখানে আছেন, তারা বিস্তারিত বলবেন। আজকের এই যে বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতির বিরুদ্ধে, সেই পরিস্থিতি নিয়ে আজকে আমাদের চিন্তা ভাবনা করা দরকার। এবং সেই সঙ্গে সঙ্গে আরেকটা যেটা আমাদের সামনে চলে এসছে, যে আমরা কোনো আন্দোলনকে আমরা গড়ে তুলতে পারছি না, তার কারণ হলো যে ধর্মীয়ভাবে একটা বিভেদ সৃষ্টি করার চেষ্টা চলছে বাঙালি মানুষের মধ্যে, বাংলা ভাষাভাষী মানুষের মধ্যে। হিন্দু মুসলমানের নাম করে যাতে বিভেদ করে দেওয়া যায়, এবং ভাষা আন্দোলন থেকে শুরু করে সমস্ত ধরনের গণতান্ত্রিক আন্দোলনকে যাতে দুর্বল করে দেওয়া যায়, তার চেষ্টা সর্বতভাবে চলছে। এবং এই চেষ্টাটাকে যদি আজকে প্রতিহত আমরা করতে না পারি, তাহলে আজকে আমাদের যে অন্যান্য গণতান্ত্রিক অধিকার যে আছে,
আন্দোলন যেটা আছে, জীবিকার যে আন্দোলন আছে, সেই জীবন জীবিকার আন্দোলন, সেই গণতান্ত্রিক অধিকার, গণতান্ত্রিক আন্দোলনকে কিন্তু আমরা এগিয়ে নিতে পারবো। তাই আসুন আমরা আজকে এই দিনটিতে আমরা শপথ গ্রহণ করি। আগামী দিনগুলোতে আমরা সমস্ত ধরনের সাম্প্রদায়িকতার কাছে উঠে আমরা আমাদের যে অধিকার, ভাষার অধিকার, গণতান্ত্রিক অধিকার, জীবন জীবিকার অধিকার, সেই অধিকারকে আমরা এগিয়ে নিয়ে যাবো। এই কথাটুকু বললে অন্তর্দলের পক্ষ থেকে আমার বক্তব্য এখানে শেষ করলাম। ধন্যবাদ। তিনি শহীদ কার হাতে হয়েছিলেন? সেখানে কি আসাম সরকারের পুলিশ ছিল? আসলে ব্রিটিশ চলে গেল, ডিভাইড অ্যান্ড রুল পলিসি সেটা ভারতবর্ষে রেখে গেছে। এবং আমি ভারতবর্ষের কথা না বললেও চলে, ভারতবর্ষেও আছে। সেটা হচ্ছে তামিলনাড়ুর 1960s যে হিন্দি ভাষার বিরুদ্ধে যে আন্দোলন, বা পুরুলিয়াতে যে আন্দোলন হয়েছিল বাংলা ভাষার সপক্ষে, এই সমস্ত ব্যাপারগুলো উঠে আসে সেই একই দিকে। কিন্তু দক্ষিণ ভারতকে ঠিক সেইভাবে সামাল দেওয়া যায়নি বলে তারপরে কিন্তু সেই জায়গা থেকে খুব সম্ভ্রমের সঙ্গেই কেন্দ্রীয় সরকার প্রস্থান করেছেন। কিন্তু আসাম সরকার এতদিন ধরে এই জায়গাতে যেভাবে বাঙালিদের মধ্যে বিভাজন রেখা টেনে চলেছেন, একজন ইঙ্গিত করেছিলেন, সেখানেই শেষ নয়। শুধু ধর্মের ভিত্তিতে কি বাঙালি এখানে বিভক্ত হচ্ছে? ভাষিক সংখ্যালঘুদের একাত্ম করার জন্য 1972 সনেই কিন্তু আসামে আমরা দেখেছি একটা চেষ্টা হয়েছিল। লামডিং এর সেই সম্মেলনের কথা নিশ্চয়ই আমাদের মনে আছে। কিন্তু সেই ভাষিক সংখ্যালঘুদের কথা যদি আমরা ধরি, তাহলে সেই ক্ষেত্রে বৃহত্তর অসমীয়া সমাজ গঠনের যে চিন্তা ভাবনা করা হয়েছিল, সেখানে কিন্তু সবার উন্নয়নের কথা চিন্তা করা হয়নি। আমাদের নিশ্চয়ই জানা